আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছি আমি নাফিদ ইসলাম এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ আসলে দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে আমার লব আর একটা হচ্ছে আমার হর। এখন এই লব আর হর আসলে ভগ্নাংশের মধ্যে কিভাবে থাকে চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। তো ভগ্নাংশের মধ্যে লব আর হর হচ্ছে উপরে আর নিচে থাকে, অর্থাৎ ভগ্নাংশের যে উপরের অংশ সেটাকে আমরা বলছি হচ্ছে লব আর ভগ্নাংশের নিচের অংশটাকে আমরা বলছি হচ্ছে হর। এখন এই লব আর হর এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটার উপর ভিত্তি করে আমরা ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন এই লব আর হর কোনটা কখন বড় হবে চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। তো এই প্রকৃত ভগ্নাংশটা হলো এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশের হর লবের থেকে অলওয়েজ বড় হবে। ধরা যাক একটা ভগ্নাংশ আমার 3/4। তো এই ভগ্নাংশের লব হচ্ছে আমার 3 আর হর হচ্ছে আমার 4। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অবভিয়াসলি হরটা আমার লবের থেকে বড়, তার মানে এটা হচ্ছে আমার একটা প্রকৃত ভগ্নাংশ। এখন যদি কোনো ভগ্নাংশের এই যে লবটা হরের থেকে বড় হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে একটা অপ্রকৃত ভগ্নাংশ। যেমন ধরা যাক একটা ভগ্নাংশ হচ্ছে আমার 9/4। এই ভগ্নাংশের 9 হচ্ছে আমার লব আর 4 হচ্ছে আমার হর। তাহলে এখানে কিন্তু হর লবের থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে প্রকাশ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশটাকে বলি হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। যেমন ধরে নিই আমি যদি 9/4 এই ভগ্নাংশটাকেই, তাহলে কিন্তু লিখতে পারি যে 4 ভাগ হচ্ছে 9। তো দুইবার যদি ভাগ দেই তাহলে আমার আসে হচ্ছে 8, ভাগশেষ থাকে হচ্ছে 1। তো অর্থাৎ আমরা এই 4 দিয়ে 9 কে যদি ভাগ করি তাহলে তো আমার 2 ভাগফল পাবোই, সাথে হচ্ছে আমার একটা ভাগশেষ থাকছে। তার মানে আরো হচ্ছে আমার 1/4 অংশ বাকি থাকে। তাহলে এই 4/9 কে কিন্তু আমরা আসলে এই 2 সমস্ত 1/4 অর্থাৎ 2 সমস্ত 4 ভাগের 1 এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশকে এইভাবে প্রকাশ করতে পারছি, আর এটা হয়ে যাবে তখন একটা মিশ্র ভগ্নাংশ। তো আশা করি ভগ্নাংশের এই প্রকারভেদগুলো আমরা আসলে বুঝতে পারলাম। এছাড়াও আরো কিছু আমাদের ভগ্নাংশ আছে, যেমন দশমিক ভগ্নাংশ আর পৌনঃপুনিক। তো দশমিক ভগ্নাংশ বলতে বোঝায় যেই ভগ্নাংশের মধ্যে আমার একটা দশমিক থাকবে। তো এখানে যেরকম 0.68 আছে, তো এখানে আমি যে প্রথমে বললাম 68, এটা কিন্তু ভুল। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দশমিকের পরের অংশে যতগুলা সংখ্যা দিয়ে বা যতগুলো অঙ্ক আমার থাকবে সবগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করব। তাহলে এইটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে হচ্ছে 0.68। তো এইটাকে যদি আমি এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমার উপায়টা হচ্ছে একটা টান দিব বা একটা ডিভাইডার দিব, দেন ডিভাইডারের উপরে এইখানে যা আছে সব লিখে ফেলবো। তাহলে আমার 0.68 লিখে ফেললাম। আর নিচে হচ্ছে এই দশমিকের জন্য হচ্ছে একটা 1 দিব, দশমিকের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য দিব। তাহলে এখানে হচ্ছে আমার অঙ্ক কয়টা? 2টা। তাহলে আমি 0 দিব হচ্ছে 2টা। তাহলে 0.68 কে আমরা প্রকাশ করতে পারি 68/100 বা 100 ভাগের 68 ভাগ, এই উপায়। তো আশা করি দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা আমরা বুঝতে পারলাম। এবার আসি হচ্ছে পৌনঃপুনিকের বেলায়। তো পৌনঃপুনিক মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা বারবার বারবার আসা থাকবে। তো 0.232 পৌনঃপুনিক মানে বোঝায় আসলে জিনিসটা আসলে এরকম 0.2322222 এন্ড এটা বাড়তেই থাকবে, যেতেই থাকবে। তো এইটাকে বারবার লেখা থেকে আমরা জাস্ট একটা ফোঁটা দিয়ে দিই উপরে, এটা দিয়ে তাহলে পৌনঃপুনিক বোঝায়। এখন এই পৌনঃপুনিকটা একটা কিন্তু ভগ্নাংশ। কিভাবে চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। তো 0.232 পৌনঃপুনিক এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে লিখতে পারি কিভাবে? তো ফার্স্ট অফ অল আমি এখানে যা আছে সেটাকে লিখে ফেলবো। তাহলে আমার 0.232 লিখে ফেললাম। এটা থেকে আমি হচ্ছে এই পৌনঃপুনিক বাদে যতটুকু বাকি আছে টোটালটা বাদ দিব। তো পৌনঃপুনিক বাদে বাকি আছে আর কি 0.23, তার মানে এটা থেকে আমি 0.23টা বাদ দিয়ে দিব। হয়ে গেল। এবার নিচে আমি লিখবো হচ্ছে
আগের বার দশমিক ভগ্নাংশের জন্য যেরকম দশমিকের পরে একটা এক বসতো আর যতগুলো অঙ্ক থাকতো তাদের জন্য একটা করে জিরো বসতো, এখানেও ব্যাপারটা সেম। দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো জিরো বসবে, কিন্তু যেই অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক আছে সেই অঙ্কগুলোর জন্য একবার করে নয় বসবে। তো এখানে কিন্তু একটা মাত্র অঙ্কের উপরই পৌনঃপুনিক, তাহলে এখানে হচ্ছে একটা মাত্র নয় বসবে। এবং দশমিকের পরে আর পৌনঃপুনিকের ছাড়া কতগুলো অঙ্ক আছে এখানে? দুইটা, তাহলে এখানে দুইটা শূন্য বসবে। তো তাহলে আমার 0.232 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমার দাঁড়াচ্ছে 209 ডিভাইডেড বাই হচ্ছে আমার 900। তাহলে এটাকে আমরা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। ওকে, পরেরটাই চাই। তো এখন আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, ওই যে আগে আমরা যেটা শিখে আসলাম ওইটাই। তো তাহলে শুরু করা যাক। এই যে 0.59, তাহলে এটাও আগের মতো কি করব, প্রথমে যা আছে সেটাকে আমি উপরে লিখে দিব, তারপরে দশমিকের জন্য একটা এক, আর যতগুলো অঙ্ক এখানে দুইটা অঙ্ক, এই কারণে আমরা দুইটা জিরো বসাই দিব। একইভাবে পরেরটা, এইখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি লিখবো, এই যে 2 5 9 3। এরপরে দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে দুই ঘর, তার মানে দুইটা শূন্য। দশমিকের আগে কি আছে সেটা কিন্তু আমার এখানে দেখার বিষয় না, অর্থাৎ আমার উত্তর আসবে 2593 ডিভাইডেড বাই 100। এখন এরপরে আমাকে বলেছে 0.25কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়। এই সামান্য ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ কিন্তু একই জিনিস। তাহলে 0.25কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ 0.25কে আমি যদি টোটালি লিখি তাহলে হচ্ছে 25 উপরে ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা এক, আর যে কয়টা অঙ্ক আছে তার জন্য একটা করে শূন্য, অর্থাৎ এটাই হচ্ছে আমার উত্তর। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমার আসে 1/4, অর্থাৎ 0.25 সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 বা 4 ভাগের 1 অংশ। তারপর এরপরে আমাকে বলেছে যে পৌনঃপুনিক ভগ্নাংশগুলো থেকে আমাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো এখানেও আমার প্রসেসটা কি ছিল, যে যা আছে আমার সেটাকে আমি একবারে লিখে ফেলবো, তার মানে 1 2 2 5। এরপরে বিয়োগ দিব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া এই সামনে যা আছে পুরোটাই, তাহলে 1 2 2কে আমি বিয়োগ দিয়ে দিলাম। এরপরে দশমিকের পরে যে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তার জন্য একটা করে 9, তাহলে এখানে হচ্ছে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এই জন্য একটা 9। আর এই যে একটা ঘর খালি আছে, মানে এটার উপর পৌনঃপুনিক নাই, এই কারণে হচ্ছে একটা 0। তার মানে আমার 12.25 পৌনঃপুনিককে আমি যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমার আসছে 1 1103 ডিভাইডেড বাই 9 শূন্য। আচ্ছা, পরেরটা যাওয়া যাক। পরেরটা আমাকে বলেছে আমার 1.2 পৌনঃপুনিক 0 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক এটাকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমি 2 এর উপর পৌনঃপুনিক দিয়েছি আর শেষ 2 এর উপর পৌনঃপুনিক দিয়েছি, মাঝখানে শূন্যের উপর কিন্তু কোনো পৌনঃপুনিক নাই। তো আমি একটু সুবিধার জন্য কালারটাকে চেঞ্জ করে নিই। অর্থাৎ এই শূন্যর উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই। তাহলে আমরা কি শূন্যটাকে পৌনঃপুনিক ছাড়া ধরে নিব? না, যেহেতু আমাকে প্রথম অঙ্ক আর শেষ অঙ্ক দুইটার উপরে একটা করে পৌনঃপুনিক দেওয়া আছে, তার মানে মাঝের অঙ্কটার উপরে বাই ডিফল্ট একটা পৌনঃপুনিক আছে। এখন যদি এটাকে 1.202 পৌনঃপুনিক না লিখে এরকম লিখতো যে 1.233
5 7, 7-এর উপরে পৌনঃপুনিক আর 2-এর উপরে পৌনঃপুনিক। তার মানে কিন্তু 3-এর উপরেও পৌনঃপুনিক আছে, 5-এর উপরেও পৌনঃপুনিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি 1.2, 3, 5, 7 সবগুলোর উপরই একটা একটা করে পৌনঃপুনিক আছে। আশা করি আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছি। চলুন তাহলে ম্যাথটা আবার করি। তো এখানে আমাদের প্রসেসটা ছিল যেই জিনিসগুলা বা যেই অঙ্কগুলা উপরে আছে সবগুলাকে আমি লিখব, তার থেকে আমি পৌনঃপুনিক ছাড়া যেগুলা তাদেরকে বাদ দিয়ে দিব। মানে পৌনঃপুনিক ছাড়া কিন্তু একটাই অঙ্ক আছে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা ডিভাইডেড বাই যে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক, এই কারণে 3টা 9। তার মানে আমার উত্তর আসবে 1201 ডিভাইডেড বাই 9 9 9। আশা করি আমরা পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় সেগুলা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপর তো এরপরে আমরা শিখব ভগ্নাংশের যোগ বিয়োগ। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমাকে দেওয়া আছে যে 5 ডিভাইডেড বাই 9 যোগ 11 ডিভাইডেড বাই 27, এই দুইটা ভগ্নাংশকে যোগ করতে হবে। তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দুইটার হরকে লসাগু করব। তো 9 আর 27 এর লসাগু আমাকে বের করতে হবে। তাহলে 9 আর 27 এটার লসাগু আমরা করি, তাহলে 3 3 এ 9 আর 3 9 এ 27, আবার লসাগু করলে 3 1 3। তার মানে 3 গুণন 3 গুণন 3 অর্থাৎ 27। তার মানে এর লসাগু আসবে 27। এবার 9 আর 27 এই দুইটা হরে আছে, এখন আমি 27 কে 9 দিয়ে ভাগ করব, তাহলে আমার আসবে হচ্ছে 3। ওই 3টাকে আমি এই লবের সাথে গুণ করে দিব, তাহলে 3 গুণন 5 মানে হচ্ছে 15, যোগ 27 তো এখানে ছিল, 27 এখানে ছিল, তার মানে 27 ডিভাইডেড বাই 27 মানে হচ্ছে 1, অর্থাৎ 1 গুণন 11, তার মানে এটা কিন্তু 11ই থাকবে। তাহলে আমার উত্তরটা আসবে 26 ডিভাইডেড বাই 27। আশা করি আমরা প্রসেসটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা করি। এর পরেরটাই হচ্ছে 2 আর 3, দুইটা যেহেতু প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, তার মানে এদের লসাগু আসবে এদের গুণফল, তার মানে 2 গুণন 3 অর্থাৎ লসাগু আসছে আমার 6। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে আমার আসছে হচ্ছে 3, তাহলে 3 গুণন এই 1 সমান সমান হচ্ছে 3, বিয়োগ 6 কে 3 দিয়ে ভাগ করলে আসছে আমার 2, আর এই 2 গুণন এই 1 অর্থাৎ 2। তার মানে আমার উত্তর আসবে 1 ডিভাইডেড বাই 6। আশা করি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ ভালোভাবেই বুঝতে পেরেছি। তো তাহলে সামনে আগানো যাক। এখানে আমাকে বলেছে যে 7/17 এর সাথে কত যোগ করলে 3/5 হবে। তো এটা ওই যে আমরা নরমালি যেভাবে যোগ বিয়োগ করতাম তার মতোই কিন্তু। তার মানে আমার যোগফল দেওয়া আছে 3 ডিভাইডেড বাই 5, আর যাদেরকে যোগ করব তাদের মধ্যে একটা দেওয়া আছে আর একটা আমার দেওয়া নাই। তার মানে এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে আমি যদি পক্ষান্তর করি তাহলে এইটা পাওয়ার জন্য আমাকে যোগফল থেকে এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমার উত্তরটা আসবে 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 7 ডিভাইডেড বাই 17। তাহলে 17 আর 5 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু আসবে হচ্ছে এদের গুণফল, অর্থাৎ আমাদের লসাগু আসবে 85। এখন 5 দিয়ে 85 কে ভাগ করলে আমার উত্তর আসবে হচ্ছে 17, তাহলে 3 ইন্টু 17 মানে হচ্ছে 51, মাইনাস 17 দিয়ে 85 কে ভাগ করলে আমার আসবে হচ্ছে 5, আর 5 গুণন 7 সমান সমান 35। তাহলে আমার উত্তর আসবে 16 ডিভাইডেড বাই 85। তার মানে 7 ডিভাইডেড বাই 17 এর সাথে আমি যদি 16 ডিভাইডেড বাই 85 যোগ করি তাহলে আমার উত্তরটা আসবে 3 ডিভাইডেড বাই
পাচ্ছে। আশা করি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ খুব ভালোভাবে বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার ভগ্নাংশের গুণ শিখা যাক এবং ভাগ। তো ভগ্নাংশের গুণ ভাগ খুবই সোজা। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট কাটাকাটি করব, অর্থাৎ 5 দিয়ে যদি 35 কে ভাগ করি তাহলে আমার আসছে কত? 7। আর আমি যদি 3 দিয়ে 9 কে কাটি তাহলে আসছে 3, আর 3 দিয়ে 6 কে কাটলে আমার আসছে 2। তার মানে আমার উত্তর আসবে 2 ডিভাইডেড বাই 3 গুণন 7, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 21। আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হচ্ছে এটা লেখা মানে এরকম, হাফ ডিভাইডেড বাই 1/3। তো এটা যখন আমি ভাগ করব, কোনো ভগ্নাংশ দিয়ে কোনো ভগ্নাংশকে ভাগ করা মানে হরটাকে উল্টায় গুণ করা। তার মানে 1/3 কে যদি আমি উল্টায় দেই তার মানে 3 ডিভাইডেড বাই 1 আসবে। তাহলে আমার উত্তর আসবে আসলে 3 ডিভাইডেড বাই 2। তো যখন আমরা ভাগ করব, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা হরকে উল্টায় দিব। আশা করি আমরা গুণ এবং ভাগ বুঝতে পেরেছি। তো চলুন তাহলে কিছু উদাহরণ করে ফেলা যাক। আশা করি আমরা ভগ্নাংশের গুণ এবং ভাগ ভালোভাবে বুঝতে পেরেছি। তো চলুন তাহলে এদের মিশ্র সমস্যা, অর্থাৎ একই ম্যাথে যদি আমাকে গুণ এবং ভাগ একসাথে দেয় তাহলে কিভাবে আমরা করব সেটা দেখে নেওয়া যাক। এই ম্যাথে বলা আছে 0.1 গুণন 1.1 গুণন 1.2 ডিভাইডেড বাই 0.01 গুণন 0.02। এটার ফলাফলটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের ম্যাথে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দশমিক ভগ্নাংশ সবগুলোকেই আমার সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে শুরু করা যাক। তো প্রথম ভগ্নাংশটা হচ্ছে আমার 0.1। তাহলে এইটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমার আসবে 1 ডিভাইডেড বাই 10। আর এরপরটা হচ্ছে 1.1, এটাকে সাধারণ ভগ্নাংশে নিলে আমার আসবে 11 ডিভাইডেড বাই 10। এরপরটা আছে 1.2, তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে নিলে আমার আসবে 12 ডিভাইডেড বাই 10। এরপরে নিচেরটায় আছে 0.01, তাহলে উপরে যা আছে সবগুলাই হচ্ছে 1 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে আছে আমার 2 ঘর, 1 ঘর 2 ঘর, তার মানে আমার দুইটা শূন্য আসবে। একইভাবে 0.02 কে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 100। এখন যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে আমার আসছে যে এইটাকে কাটাকাটি করলে আসে আমার 5, এটাকে কাটাকাটি করলে আসে আমার 6, 2 দিয়ে কাটলে। তারপরে এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে আমার আসছে 3, এটাকে 2 দিয়ে কাটলে আমার আসছে 5। আর কিন্তু কোনো কাটাকাটি করার জায়গা নেই। একইভাবে আমি যদি এখন এইটাকে কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 দিয়ে 100 কে কাটলে আমার আসছে 50। এখন যদি আমি এই গুণফলটাকে লিখি তাহলে আমার উপরে আসছে 3 গুণন 11 মানে হচ্ছে 33, আর নিচে আসছে 5 গুণন 5 গুণন 10 তার মানে 25 ইন্টু 10 250 ডিভাইডেড বাই নিচের লবে থাকবে আমার 1 আর হরে থাকবে হচ্ছে 50 ইন্টু 100 তার মানে হচ্ছে 5000। এখন এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 33 ডিভাইডেড বাই 250 গুণন 1 ডিভাইডেড বাই 5000 ছিল, তাহলে এটা ভাগ আকারে ছিল। তার মানে এটাকে যদি আমি এখন ভাগ করতে যাই তার মানে হর উল্টায় যাবে, তার মানে 5000 চলে আসবে হচ্ছে উপরে আর নিচে আসবে হচ্ছে আমার 1। এবার এদেরকে যদি আমি কাটাকাটি করি তাহলে এটাকে কাটাকাটি করলে 10 দিয়ে কাটাকাটি করলে আমার এখানে আসছে হচ্ছে 500, এখানে আসছে হচ্ছে 25। আবার এটাকে যদি আমি এখন 5 দিয়ে কাটি তাহলে আমার আসবে হচ্ছে 100, আর এইটা আসবে হচ্ছে আমার
5। 5 দিয়ে যদি আবারও কাটাকাটি করি তাহলে এখানে আসবে হচ্ছে আমার 1 আর এইখানে আসবে হচ্ছে আমার 20। তাহলে 20 গুণন 33 এটাই হচ্ছে আমার উত্তর। তার মানে উত্তর আমার আসবে 20 গুণন 33 অর্থাৎ 660। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা করি। তো এর পরের ম্যাথটা বেশ ইন্টারেস্টিং। তো এখানে বলা আছে, আমি একটু কালিটা কোড দিয়ে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলা আছে যে 0.01 স্কয়ার এটার ফলাফল কত আসবে। তো স্কয়ার মানে হচ্ছে এই অঙ্কটাই আমি আরো একবার এটার সাথেই গুণ করব, অর্থাৎ ওইটা লেখার যে কথা এটা লেখাও একই কথা। তাহলে আমার প্রসেস ছিল যে এদেরকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তার মানে 1 ডিভাইডেড বাই 100 গুণন 1 ডিভাইডেড বাই 100। তাহলে আমার আসছে 1 ডিভাইডেড বাই 10,000। অর্থাৎ আমি যদি এখন আমরা এখন শিখব যে সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে যেতে হয়। তাহলে এখানে উপরে যেটা ছিল সেটা আমরা আগে লিখব। এখন নিচে আমার আছে হচ্ছে 10,000। তাহলে 10,000-এ আমরা কি করতাম আগে, যে কয়টা দশমিকের পরে অঙ্ক থাকতো সে কয়টা শূন্য বসাতাম আর দশমিকের জন্য একটা 1 বসাতাম। এখানে একটা 1 আছে, তাহলে আমরা একটা দশমিক বসিয়ে দিই। এটা হচ্ছে আমার দশমিক। এখন যে কয়টা শূন্য আছে সে কয়টা অঙ্ক থাকতে হবে দশমিকের পরে, কিন্তু আমার অঙ্ক আছে তো একটা, আমার লাগবে অঙ্ক আরো কয়টা, 1 2 3 4টা। তাহলে আমরা কি করব, আমরা এখন এই খালি অঙ্কগুলাকে শূন্য দিয়ে ফিল আপ করে দিব, অর্থাৎ দশমিকের পর আমার আরো 3টা শূন্য থাকবে। তার মানে আমার উত্তর আসবে 0.0001। আমি এই উপরের ডটগুলোকে মুছে দিই, না হলে এটাকে আপনারা পরে পৌনঃপুনিক হিসাবে ভুল বুঝবেন। এগুলো কিন্তু পৌনঃপুনিক না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই ম্যাথটা কিন্তু এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ না করেও করতে পারতাম। কিভাবে করতাম দেখা যাক। যে এখানে ছিল কি 0.01 ইন্টু 0.01, তাহলে দশমিকের পরে 2টা ঘর, দশমিকের পরে 2টা ঘর। তাহলে এটা শর্টকাটটা হচ্ছে আমি দশমিকটা আগে বসাবো, এবার এইখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমি গুণ করব। এখানে আছে 1, এখানে আছে 1, 1 গুণন 1 কত আসে, 1। তাহলে এবার আমরা দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে 2টা সংখ্যাতেই তাদেরকে যোগ করব। তার মানে এখানে আছে 2টা অঙ্ক, এখানে আছে 2টা অঙ্ক, তাহলে 2 যোগ 2 সমান সমান হচ্ছে আমার 4। তার মানে দশমিকের পরে গুণফলেও 4টা অঙ্কই থাকতে হবে। তাহলে আমার আছে কিন্তু একটা অঙ্ক, তাহলে বাকি অঙ্কগুলো আমরা আনবো কিভাবে, শূন্য দিয়ে ফিল আপ করে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর 0.0001। আশা করি আমরা শর্টকাটটাও বুঝতে পেরেছি। পরের ম্যাথে যাওয়া যাক। তো পরের ম্যাথে আমাকে বলেছে যে 0.4 গুণন 0.05 গুণন 0.02 ডিভাইডেড বাই 0.01। তাহলে আমরা আগের মতোই এই সবগুলা সংখ্যাকে আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে আমার আসবে 4 ডিভাইডেড বাই 10 গুণন 5 ডিভাইডেড বাই 100 গুণন
2 ডিভাইডেড বাই 100 আর হোল ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 100। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এই 4 আর এই 10 2 দিয়ে কাটাকাটি করলে আমার আসে 2 আর এখানে আসে হচ্ছে 5। এই 5 আর এই 5 কাটাকাটি চলে যায় আর এই 2 আর এই 100 কে কাটাকাটি করলে আমার আসে 50 আর এই 2 আর এই 100 কে কাটাকাটি করলে আমার আসে 50। তাহলে আমার উপরে আসছে 1 ডিভাইডেড বাই 50 গুণন 50 তার মানে হচ্ছে 2500 আর নিচে আসছে 1 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমি এখন কাটাকাটি করি আবার তাহলে আমার আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2500 আর নিচে হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 ছিল। ভগ্নাংশটা যদি ভাগ থাকে গুণ করার সময় আমরা উল্টিয়ে দেই তাহলে আমার আসবে 100 ডিভাইডেড বাই 1। 100 দিয়ে এইটাকে কাটাকাটি করলে আমার আসে হচ্ছে 25। তার মানে আমার উত্তর 1 ডিভাইডেড বাই 25। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। তো পরের ম্যাথটা একটু আমাদের অ্যাপ্লিকেশন টাইপ। এই ম্যাথে বলা আছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম। তো আমরা একটু চিন্তা করি যে যদি একটা সংখ্যাকে ধরা যাক আমি নিলাম 10, এটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2। আবার ধরা যাক একটা সংখ্যা নিলাম আমি 4, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কাটাকাটি করলে আমার আসছে 1 2 তার মানে হচ্ছে হাফ। অর্থাৎ আমার কোন ভগ্নাংশের এই লব যদি হরের থেকে বড় হয় তাহলে আমার উত্তরটা আসবে 1 এর চেয়ে বড়। আর কোন ভগ্নাংশের এই লব যদি হরের চেয়ে ছোট হয় তাহলে আমার উত্তরটা আসবে 1 এর চেয়ে ছোট। আমরা এই প্রিন্সিপালটাই এই বৃহত্তম না ক্ষুদ্রতম এটা বের করার সময় ব্যবহার করব। তো তাহলে প্রথম ভগ্নাংশটা নিই। প্রথম ভগ্নাংশটা আমার আসছে 3 ডিভাইডেড বাই 4। তো আমরা প্রথম ভগ্নাংশটাকে সেকেন্ড ভগ্নাংশটা দিয়ে ভাগ করে দিব, তার মানে হচ্ছে উল্টা করে গুণ করব, ইনটু 9 ডিভাইডেড বাই 5। তাহলে আমার আসছে যদি কাটাকাটি করি, এটা তো পূর্ণ সংখ্যা তার মানে কাটাকাটি করা যাচ্ছে না, অর্থাৎ আমার আসবে 27 ডিভাইডেড বাই 20। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা 1 এর চেয়ে বড়। তার মানে যেই ভগ্নাংশটা প্রথমে ছিল সেটা ছিল আমার লব, তাহলে লব হরের চেয়ে বড় আসছে, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এইটা হচ্ছে আমার বড়, তার মানে ছোট হচ্ছে এইটা। তাহলে আমাকে জানতে চাইছে কোনটা ছোটটা, তার মানে আমি এখন এইটা নিয়ে সামনে আগাবো। এবার আর একবার টেস্ট করতে হবে 5 ডিভাইডেড বাই 9 আর 7 ডিভাইডেড বাই 12 এর মধ্যে কোনটা ছোট সেটা আমরা টেস্ট করব। তাহলে আগের মতোই 5 ডিভাইডেড বাই 9 ভাগ 7 ডিভাইডেড বাই 12, তার মানে আমি যদি গুণ করে দেই তার মানে উল্টে আসবে, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 7 আসবে। এবার যদি কাটাকাটি করি 3 3 এ 9 আর হচ্ছে 3 4 এ 12, কাটাকাটি করলে আমার আসছে 20 ডিভাইডেড বাই 7। এটা থেকে আমরা ইজিলি বুঝতে পারছি যে এটাও কিন্তু 1 এর চেয়ে বড়। তার মানে এই 5 ডিভাইডেড বাই 9 আর 7 ডিভাইডেড বাই 12 এই দুইটার মধ্যে এই ভগ্নাংশটা কিন্তু ছোট। আচ্ছা, এবার আমরা চেক করব 7 ডিভাইডেড বাই 12 আর 11 ডিভাইডেড বাই 18 এটার মধ্যে কোন ভগ্নাংশটা ছোট হবে। আগের মতোই 7 ডিভাইডেড বাই 12 ভাগ 11 ডিভাইডেড বাই 18, তার মানে গুণ করলে 18 ডিভাইডেড বাই 11 আসবে। কাটাকাটি যদি করি 3 4 এ 12 আর
3 6 18, আবার কাটাকাটি করলে 2, 3 দুগুণা 6, তার মানে আমার আসছে হচ্ছে 7 3 21 ডিভাইডেড বাই 11 দুগুণা 22। এখানে কিন্তু আবার উল্টে গিয়েছে, অর্থাৎ একের চেয়ে ছোট চলে আসছে। একের চেয়ে ছোট হওয়া মানে কিন্তু হর মানে পরেরটা এই 11 ডিভাইডেড বাই 18, এটা কিন্তু এইটার চেয়ে বড় আসছে। তার মানে আমার অ্যান্সারটা আসবে এই 7 ডিভাইডেড বাই বড়, এই 7 ডিভাইডেড বাই 12 ভগ্নাংশটাই আমার এইখানে ক্ষুদ্রতম। তার মানে ক্ষুদ্রতম ভগ্নাংশটা হচ্ছে 7 ডিভাইডেড বাই 12। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। একই রকম আরো একটা করা যাক। এখানে বলা আছে যে কোন ভগ্নাংশটা বৃহত্তম। তো আমরা আগের ম্যাথে করে এসেছিলাম যে এখানে কিন্তু অপশনগুলো সেম, 3 ডিভাইডেড বাই 4, 5 ডিভাইডেড বাই 9, 7 ডিভাইডেড বাই 12। তাহলে আমরা আগের ম্যাথে করে এসেছিলাম যে 3 ডিভাইডেড বাই 4 আর 5 ডিভাইডেড বাই 9 এদের মধ্যে বড় কিন্তু 3 ডিভাইডেড বাই 4। এখন চেক করতে হবে যে 3 ডিভাইডেড বাই 4 এর চেয়ে 7 ডিভাইডেড বাই 12 বড় কি না। তাহলে ভাগ করে দেই, তার মানে উল্টা করে গুণ করে দিব। তার মানে 12 7, 4 দিয়ে কাটাকাটি করলে আমার আসছে 3, তাহলে আমার আসছে 9 ডিভাইডেড বাই 7। অর্থাৎ আমার শুরুর দিকের ভগ্নাংশটা কিন্তু বড় ছিল। তার মানে এই 3 ডিভাইডেড বাই 4 কিন্তু 7 ডিভাইডেড বাই 12 এর চেয়েও বড়। তার মানে আপাতত এই তিনটার মধ্যেই বড় হচ্ছে এই 3 ডিভাইডেড বাই 4। এবার চেক করব 3 ডিভাইডেড বাই 4 9 ডিভাইডেড বাই 13 এর চেয়ে বড় কিনা। তাহলে আগের মতোই 3 ডিভাইডেড বাই 4 গুণন 13 ডিভাইডেড বাই 9, কাটাকাটি যদি করি 3 একে 3, 3 তিরিকা 9, তাহলে আমার আসছে 13 ডিভাইডেড বাই 12। এটাও কিন্তু আসছে আমার 1 এর চেয়ে বড়। এটাও এসেছিল 1 এর চেয়ে বড়। অর্থাৎ আমার রেজাল্ট কিন্তু আগেরটাই, যে 9 ডিভাইডেড বাই 13 এর চেয়েও বড় হচ্ছে আমার 3 ডিভাইডেড বাই 4। সুতরাং আমার বৃহত্তম ভগ্নাংশ সেটাও 3 ডিভাইডেড বাই 4। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটার মান সবচেয়ে বেশি। মান বেশি মানে কি, ভগ্নাংশটা আমার হবে বৃহত্তম ভগ্নাংশ। এখন এখানে আমার কিছু সুবিধা করে দিয়েছে। সুবিধাটা হচ্ছে সবগুলো ভগ্নাংশের লবই হচ্ছে 1। তাহলে এবার একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি যে 1 ডিভাইডেড বাই 25 মানে কি, একটা জিনিসকে আমরা 25 ভাগ করছি, তার 1 ভাগ নিচ্ছি। 1 ডিভাইডেড বাই 19 মানে একটা জিনিসকে 19 ভাগ করে তার 1 ভাগ নিচ্ছি। তাহলে এই 25 ভাগের 1 ভাগ বড় হবে নাকি একই জিনিসের 19 ভাগের 1 ভাগ বড় হবে? অবশ্যই 19 ভাগের 1 ভাগ বড় হবে, কারণ কম ভাগ করছে এখানে। তাহলে সবগুলা ভগ্নাংশেরই যেহেতু লব আমার একই মানে 1, তাহলে হর যেটার সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড় হওয়ার কথা না? কারণ যেহেতু হর সবচেয়ে ছোট, তার মানে কি আমি কম ভাগ করছি। একই জিনিসকে যদি কম ভাগ করা হয় তাহলে প্রত্যেক ভাগে আমার অনুপাতটা বেশি থাকবে। অর্থাৎ আমার এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় আসবে 1 ডিভাইডেড বাই 12। কারণ একই জিনিসকে আমি এখানে 12 ভাগ করেছি, সেটাই আমি এখানে করেছিলাম 15 ভাগ, এখানে করেছিলাম 19 ভাগ, আর এখানে করছি 25 ভাগ। অর্থাৎ একই জিনিসের এই 1 ভাগের ভ্যালু এখানে আসবে অনেক ছোট, তার থেকে একটু বড় হচ্ছে এইটা, তার থেকে একটু বড় হচ্ছে এইটা, তার থেকে অনেক বড় হচ্ছে এইটা। অর্থাৎ এই 4টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 12। এটাকে আমরা থাম্বনেল হিসেবে রাখতে পারি যে যদি কোনো ভগ্নাংশ গুলার হর আলাদা আলাদা হয় কিন্তু লব একই থাকে, তাহলে যেটার হর সবচেয়ে ছোট সেটা হবে আমার সবচেয়ে বড় ভগ্নাংশ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলুন তাহলে পরেরটায় যাই।
পরের ম্যাথটায় আমাকে জানতে চাওয়া হয়েছে যে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ। তাহলে এখানে আমাকে অনুপাত জানতে চাওয়া হয়েছে। তো আমরা যেহেতু অনুপাত বের করতে হলে আমাকে লব এবং হরকে একই ধরনের রাশিতে আনতে হবে। হয় আমাকে তার মানে 1 ঘন্টা 20 মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হবে, অথবা 4 ঘন্টাকে আমার মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে আমি করি 1 ঘন্টা 20 মিনিটকে আমি মিনিটে নিয়ে যাই, 4 ঘন্টাকেও আমি মিনিটে নিয়ে যাই। তাহলে 1 ঘন্টা 20 মিনিট সমান সমান 1 ঘন্টায় আমরা জানি হচ্ছে 60 মিনিট, আর 20 মিনিট যদি যোগ করে দিই তাহলে আমার আসছে 80 মিনিট। আর 4 ঘন্টা মানে হচ্ছে 4 গুণন 60 মিনিট মানে হচ্ছে 240 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, সেটার উত্তর আসবে 80 ডিভাইডেড বাই 240। কাটাকাটি যদি করি তাহলে আমার আসছে প্রথমে 8 বাই 24, তারপরে 8 দিয়ে যদি কাটি 8 একে 8 আর হচ্ছে 8 3 24, তার মানে 1 ডিভাইডেড বাই 3। অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার 1 ডিভাইডেড বাই 3 অংশ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে একটা ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি হচ্ছে 7। লবের সঙ্গে 1 যোগ করলে সেটা হরের সমান হয়। তাহলে আমি ধরে নেই ভগ্নাংশটা হবে x ডিভাইডেড বাই y। তার মানে আমার এখানে লব হচ্ছে x আর হর হচ্ছে আমার y। প্রশ্নে বলা আছে লব এবং হরের সমষ্টি হচ্ছে 7, তার মানে x প্লাস y ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, আমি যেহেতু সবগুলা ইংলিশে লিখছি তাহলে এই 7টাকেও আমি ইংলিশে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর লবের সাথে 1 যোগ করলে মানে x এর সাথে 1 যোগ করলে হরের সমান হয়, অর্থাৎ x প্লাস 1 ইজ ইকুয়াল টু y। তাহলে এখন যদি আমি এখানে মানটা বসিয়ে দেই যে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু 7 মাইনাস 1 বা 2x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 3। তাহলে y এর ভ্যালু আমার আসবে 3 প্লাস 1, তার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ ভগ্নাংশটা আমার আসবে 3 ডিভাইডেড বাই 4। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। পরের ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এখানে বলা আছে যে 7 ডিভাইডেড বাই 17 এর হর এবং লবের সাথে কত যোগ করলে 2 ডিভাইডেড বাই 5 হবে। আচ্ছা, এই ম্যাথে বলা আছে 7 ডিভাইডেড বাই 17 এর হর এবং লবের সাথে কত যোগ করলে 2 ডিভাইডেড বাই 5 হবে। তো আমি মনে করি যে 7 ডিভাইডেড বাই 17 এর হর এবং লবের সাথে ইন্ডিভিজুয়ালি আমি যদি 7 যোগ x করি আর 17 যোগ y করি তাহলে হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই 5 আসবে। তার মানে 7 যোগ x ইজ ইকুয়াল টু 2 আর 17 যোগ y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমার x এর ভ্যালু আসছে -5 আর y এর ভ্যালু আসছে হচ্ছে -12। অর্থাৎ আমি যদি 7 ডিভাইডেড বাই 17 এর হরে 12 বিয়োগ করি আর লবে 5 বিয়োগ করি তাহলে আমার আসবে 2/5। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথে বলা আছে 5 ফুট একটা তারকে এমন ভাবে 2 ভাগ করা হলো যেন অংশগুলা একে অন্যের 2/3 হয়।
তো আমি যেহেতু একটা বাঁশকেই ভাগ করে দুইটা অংশ পেয়েছি, তাহলে ওই দুইটা অংশকে যোগ করলে আমার টোটাল বাঁশের দৈর্ঘ্যটা আসবে। তো আমি তাহলে ধরে নেই একটা অংশ আমার 2x, অন্য অংশটা হচ্ছে আমার 3x। তাহলে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু আমার 5 ফিট। এখান থেকে আমি পাচ্ছি 5x ইজ ইকুয়াল টু 5, অতএব x ইজ ইকুয়াল টু 1। তার মানে একটা অংশ আমার আসবে 2 ইন্টু 1 অর্থাৎ 2 ফিট, আরেকটা অংশ আমার আসবে 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3 ফিট। এর মধ্যে ছোট অংশটা হচ্ছে এইটা, অর্থাৎ আমার ছোট অংশটার আসবে 2 ফিট। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। তো পরের ম্যাথে বলা আছে একটা বাঁশের কাদায় 1/3 অংশ, পানিতে 3/5 অংশ এবং 6 হাত অংশ পানির উপরে আছে। আমাকে বের করতে হবে বাঁশটি লম্বায় কত হাত আর কাদায় কত হাত আছে। তো প্রথমে আগে বের করে নেই যে পানির উপরে কত অংশ আছে। তাহলে আমরা পানির উপরে কত অংশ আছে সেটাকে যদি বের করতে চাই, তাহলে এই কাদার অংশ আর পানির অংশটাকে যোগ করে টোটাল থেকে বাদ দিয়ে দিতে হবে। এখন টোটালটা তাহলে কত অংশ হবে? টোটালটাকে আমরা সবসময় ধরে নেই হচ্ছে এক অংশ। তাহলে আমি যদি বের করতে চাই যে পানির উপরে কত অংশ আছে, সেক্ষেত্রে আমরা এক অংশের থেকে 1/3 আর 3/5 অংশকে বাদ দিয়ে দিব। তাহলে আমার আসবে বাঁশটির পানির উপরের অংশ এতটুকু, অর্থাৎ 1/15 অংশ। এখন প্রশ্ন মতে এই 1/15 অংশ মানে হচ্ছে 6 হাত। তাহলে এটাই লিখে ফেলি যে প্রশ্ন মতে 1/15 অংশ মানে 6 হাত। তাহলে এক অংশ মানে 6/1/15 অর্থাৎ 90 হাত। তার মানে বাঁশটা লম্বায় হচ্ছে 90 হাত। আর আমাকে জানতে চাওয়া হচ্ছে কাদায় কত হাত আছে। এখন কাদায় ছিল হচ্ছে 3/5 অংশ, তার মানে কাদায় আছে 90 গুণন 3/5 অংশ। তার মানে আমার আসবে 18 গুণন 3 অর্থাৎ 54 হাত। তার মানে বাঁশটার কাদায় আছে হচ্ছে 54 হাত আর বাঁশটার লম্বায় হচ্ছে আমার 90 হাত। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথে আমাকে বলা আছে যে একটা বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ রং করা আছে। এখন বাকি অংশ মানে এই তিনটা কালার করা অংশ ছাড়া বাকি যে কালার ছাড়া অংশ সেটা হচ্ছে 6 মিটার। তাহলে আমাকে বের করতে হবে যে বাঁশটার দৈর্ঘ্য কত মিটার। তাহলে আগের ম্যাথের মতোই কিন্তু এটা। তাহলে আমরা আগে বের করব যে কত অংশ রং ছাড়া আছে। তাহলে সেটা বের করতে হলে আমাকে একের থেকে অর্থাৎ টোটাল অংশের থেকে এই 2/5, 1/4 আর 1/3টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা বের করে ফেলি যে বাঁশটির রং ছাড়া অংশ হচ্ছে 1 মাইনাস সবগুলোর যোগফল, অর্থাৎ রং ছাড়া হচ্ছে 1/60 অংশ। এখন প্রশ্ন মতে এই 1/60 অংশ মানে কিন্তু 6 মিটার। তাহলে
এক অংশ মানে কিন্তু 6/1/60 অর্থাৎ 360 মিটার। অর্থাৎ বাসটার দৈর্ঘ্য হচ্ছে 360 মিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আজকের টপিকের সর্বশেষ ম্যাথটা করে ফেলা যাক। তো এই ম্যাথে বলা আছে যে একটা স্কুলে মোট টিচারদের 2/3 অংশ হচ্ছে মহিলা, তাহলে বাকি অংশ নিশ্চয়ই পুরুষ। এখন এই পুরুষদের মধ্যে হচ্ছে 12 জন অবিবাহিত আর 3/5 অংশ হচ্ছে বিবাহিত, অর্থাৎ পুরুষদের মধ্যে বিবাহিত অংশ হচ্ছে 3/5। আমাকে জানতে চাওয়া হয়েছে মোট শিক্ষক কতজন। তাহলে আমরা আগে বের করে নিই যে মোট টিচারদের কত অংশ পুরুষ। তাহলে টোটাল অংশ যদি 1 হয়, অর্থাৎ মোট টিচার, এটাকে আমরা ধরে নিচ্ছি যে 1 অংশ। সেই হিসাবে পুরুষদের অংশ আসবে 1 - 2/3, অর্থাৎ পুরুষটা আসবে 1/3 অংশ। এখন এই পুরুষদের মধ্যে আবার 12 জন হচ্ছে অবিবাহিত আর 3/5 হচ্ছে বিবাহিত। তাহলে বিবাহিত হচ্ছে 3/5, তার মানে অবিবাহিত হচ্ছে পুরুষদেরকে যদি আবার আমি 1 ধরে নেই, তাহলে আমার পুরুষদের অবিবাহিত অংশ আসবে হচ্ছে 2/5। এখন প্রশ্ন মতে এই যে এই 2/5 মানেই হচ্ছে আমার এই 12 জন। তাহলে আমার টোটাল পুরুষের সংখ্যা কত আসবে? 12/2/5 অর্থাৎ 30 জন। তার মানে এই 30 জন হচ্ছে শুধুমাত্র পুরুষের সংখ্যা। আমি যদি একটু কলমের কালিটাকে একটু চেঞ্জ করে নেই, তাহলে এই 1/3 অংশের ভ্যালু তার মানে আমরা এখন এখানে পেলাম যে এই 30 জন। এবার আমি এখান থেকে বের করব যে মোট টিচার কত। তাহলে এই 1/3 অংশ যদি 30 জন হয়, তাহলে মোট টিচার আসবে কি 30/1/3, মানে হচ্ছে মোট টিচার 90 জন। আশা করি আমরা ভগ্নাংশের এই পার্টটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তো এই সঙ্গে আমরা ভগ্নাংশের এখানেই ইতি টানছি। আমরা এখন আলোচনা করব আমাদের পরের টপিক নিয়ে। আমাদের পরের টপিকটা হচ্ছে সরলীকরণ। সরলীকরণ করতে গেলে আমাদের আগে একটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে বদমাস। তো বদমাস একটা শব্দ হলেও এটার মধ্যে কিছু অন্তর্নিহিত তাৎপর্য আছে। তাৎপর্যগুলো হচ্ছে এর প্রত্যেকটা অক্ষর একটা করে অপারেশনকে ডিনোট করে। তার মানে এই বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে হচ্ছে এর বা অফ, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ মানে হচ্ছে অ্যাডিশন, এস মানে হচ্ছে সাবট্রাকশন। তো আমরা যখন সরলীকরণ করব তখন আমরা হচ্ছে এই অপারেশনগুলা আমাদের ম্যাথে পাবো। তো এই অপারেশনগুলো একটা সিরিয়াল মেইনটেইন করে আছে এখানে। তো আমরা ম্যাথ করার সময় এই সিরিয়ালটা মেইনটেইন করে করব। অর্থাৎ আমার একই ম্যাথে যদি এই সবগুলো থাকে, তাহলে আমরা প্রথমে করব হচ্ছে বি এর কাজ, অর্থাৎ ব্র্যাকেটের কাজ, দেন অফ এর কাজ, এরপরে ডি এর কাজ, এরপরে এম এর কাজ, এরপরে এ এর কাজ, এরপরে এস এর কাজ। অর্থাৎ আমি যদি সিরিয়াল বাই লিখতে চাই, তাহলে সিরিয়ালটা আসবে হচ্ছে এরকম। অর্থাৎ 1 নম্বরে আসবে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে গুণ, আর এরপরে হচ্ছে যোগ বিয়োগ। এই যোগ আর বিয়োগ যদিও 5 আর 6 হিসাবে লেখা, এদের কাজটাকে কিন্তু আমরা একই সাথে করতে পারবো। আশা করি আমরা বদমাস রুলটাকে বুঝতে পেরেছি। তো তাহলে একটা ম্যাথ করা যাক। এই ম্যাথটা কিন্তু অনেকটা ভগ্নাংশের ম্যাথগুলোর মতোই। তাহলে এই ম্যাথটা আর আগের ভগ্নাংশের ম্যাথটা একইভাবে আমরা করব। চলুন তাহলে শুরু করি। তো এইখানে 0.1 গুণন 0.01 গুণন 0.001 ডিভাইডেড বাই 0.2 গুণন 0.02 গুণন 0.002। তাহলে সবগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে আমার আসবে 1/10 গুণন 1/100 গুণন 1/1000 ডিভাইডেড বাই 1 সরি
2 ডিভাইডেড বাই 10 গুণন 2 ডিভাইডেড বাই 100 গুণন 2 ডিভাইডেড বাই 1000। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এইখানে আমার কিন্তু কোনো কাটাকাটি করার জায়গা নাই, এখানে কাটাকাটি করলে আমার আসবে 1 5, এখানে কাটাকাটি করলে 1 50, এখানে কাটাকাটি করলে 1 500। তাহলে উপরে আমার আসছে 1 ডিভাইডেড বাই 1 এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6 ডিভাইডেড বাই নিচে আসছে আমার 1 এরপরে 5 গুণন 5 25 গুণন 5 125, এরপরে আমার শূন্য আছে হচ্ছে 3টা, তার মানে 1 2 3। তাহলে আমি যদি এখন এদেরকে আবার আগের নিয়মে কাটাকাটি করতে চাই তাহলে আমার আসবে 1 ডিভাইডেড বাই 1 এর পরে 6টা শূন্য গুণন 1 2 5 এরপরে 3টা শূন্য। এবার আমি কাটাকাটি করি, এইটাকে আর এইটাকে কাটাকাটি করলে আমার আসছে 1000 দিয়ে, এখানে আসে 125 আর এখানে আসে হচ্ছে 1000। এরপর আমি যদি 5 দিয়ে কাটি তাহলে আমার আসছে 200 আর এখানে আসছে হচ্ছে 25। এরপর আমি যদি আবার 5 দিয়ে কাটি তাহলে আমার আসছে হচ্ছে 40 আর এখানে আসছে হচ্ছে 5। এরপর আমি যদি আবার 5 দিয়ে কাটি 1 আর এখানে আসছে হচ্ছে আমার 8, তার মানে আমার উত্তর আসবে হচ্ছে 1/8। আশা করি আমরা ম্যাথটাকে বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। তো পরের ম্যাথ আর আগের ম্যাথের মধ্যে পার্থক্য কিন্তু খুব একটা নাই, শুধুমাত্র হচ্ছে আমার একটা অংশ কমিয়ে দিয়েছে। অর্থাৎ আমার এইখানে ছিল আগে একটা 0.002, এটা কিন্তু এখন নাই। তাহলে আমি যদি এখন এটাকে সলভ করতে চাই তাহলে কিন্তু একটা আগের মতোই উত্তর আসবে, শুধুমাত্র একটা সিম্পল চেঞ্জ আসবে যেটা হচ্ছে শূন্যে। চলুন তাহলে ম্যাথটা করি। আগের মতোই আমি যদি এই সবগুলো ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমার আসবে অনেকটা এরকম, ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 10 গুণন 2 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করলে 1 5 1 50, আগের মতোই কিন্তু এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 2 3 1 2 3। এবার এখানে কিন্তু হয়ে যাবে 5 গুণন 50 মানে হচ্ছে 250 ডিভাইডেড বাই 1। এবার কাটাকাটি করলে এইটাকে কাটলে আমার আসবে হচ্ছে 5টা শূন্য, এইটাকে কাটলে আসবে আমার হচ্ছে 25। এবার 5 দিয়ে কাটলে এখানে আসবে 5, এইটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে আমার আসবে হচ্ছে 20,000। এবার আবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে আমার আসবে হচ্ছে 1 আর এইখানে আসবে হচ্ছে 4000। তার মানে আমার উত্তর আসবে 1 ডিভাইডেড বাই 4000। অর্থাৎ আমার প্রশ্নে কিন্তু উত্তরটা আসলে ভুল ছিল, এখানে কিন্তু কোনো উত্তর নাই, তার মানে কোনোটাই কিন্তু আমার এখানে উত্তর হবে না। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা সামনে আগাই। এর পরের ম্যাথে বলা আছে 1 ডিভাইডেড বাই 3 ভাগ 4 ডিভাইডেড বাই 5 গুণন 3 ডিভাইডেড বাই 4। তাহলে এই ম্যাথে আমার কিন্তু এখন বদমাস অ্যাপ্লাই হবে, অর্থাৎ এখানে কিন্তু ভাগ আছে গুণও আছে, তার মানে আমি ভাগের কাজটা আগে করব। তাহলে
1/3 ভাগ 4/5 গুণন 3/4। তাহলে ভাগের কাজটা আগে করলে আমার 1/3 গুণন 5/4 গুণন 3/4 আসবে। কাটাকাটি যদি করি তাহলে 3 আর 3 কাটা চলে যায়, তাহলে আমার থাকতেছে 5/16। তার মানে আমার উত্তর আসবে হচ্ছে 5/16। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমার উত্তর আসছে 5/16। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। পরের ম্যাথে আমাকে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তো তাহলে আমরা শুরু করি। যে 1/2/3 এর 1/5 ভাগ 1/9। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে আগে সাধারণ অংশে নিব হচ্ছে 3 গুণন 1, তার মানে 3 যোগ 2 ডিভাইডেড বাই 3 এর 1/5 ভাগ 1/9। তাহলে আমার আসছে 5/3 এর 1/5 ভাগ 1/9। এবার যদি এটাই কাটাকাটি করি তাহলে আমার আসছে 1/3 ভাগ 1/9। এবার আমি ভাগ করব, তাহলে 1/3 গুণন 9/1। এবার যদি কাটাকাটি করি তাহলে আমার আসছে 3, তার মানে আমার উত্তর হচ্ছে 3, অর্থাৎ আমার উত্তর আসবে হচ্ছে 3। আশা করি ভগ্নাংশ এবং সরলীকরণ টপিক দুইটাতে আমি যেই অঙ্কগুলো কভার করেছি আপনারা খুব ভালোভাবে সেগুলোকে বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।